কয়েক বছর পর বাচ্চার মা হব। এখনই হবে? ছুটি উত্তর করতে পারে। একরাশ লজ্জা এসে ছুঁয়ে যায়, তবে আবির হেসে আবারও শোধালো। এখনো বউকে ভালোবেসে শেষ করতে পারেনি? বাচ্চাকে কিভাবে এক্সট্রা ভালোবাসা দিয়ে সামলাবো বল? তাছাড়া ভিন দেশে আপনি একা মা হওয়ার জার্নিটা সামলাতে পারবেন না। পারলে আমি অবশ্য অপেক্ষা করতাম না। সিয়া বাসা থেকে বেরিয়ে ফ্রেন্ডদের সাথে একটা ভাড়া বাসায় ওঠার জন্য বেশ কয়েকদিনই হলো পরিবারে জানিয়েছে। পরিবারের প্রথমে রাজি না হলেও অবশেষে মেয়ের মানসিক অবনতির দিক খেয়াল করে মত দিলেন তারা। সহ্যও অবশেষে না করলো না। বোনটা বড্ড আদুরে তার। সিয়া খুশি হলো। বিছে বিছে বাসা ভাড়া নেওয়ার জন্য সাদ যে বিল্ডিংয়ে থাকে ওখানেই গেল। টুলেট ঝুলছে, স্পষ্ট লেখা আছে বাসা ভাড়া দেওয়া হবে। সিয়া নিচে লেখা নাম্বারটায় কথা বলল, জানালো সবটা। অবশেষে কথা বলে যখন পাকাপোক্ত প্রায়, তখনই কল রেখে মৃদু হাসল সে। তারপর পথ এগোতে নিয়ে হুট করেই শুনল, আবার এসেছো এখানে কেন? সিয়া ঘুরে তাকালো। সাদ গম্ভীর পুরুষটা। সিয়া এক নজর তাকালো, একদম স্বাভাবিক স্বরে উত্তর করলো, এলাকাটা তো আপনার নয় সাদ ভাই, এমনি এসেছি একটু দরকারে। কি দরকার? আপনাদের বাসার নিচে একটা টুলেট ঝুলছে, দেখেছেন? দেখেছি। তা নিয়ে তোমার কাজ কি সিয়া? ভাবছি ভাড়ায় উঠবো। কোথায়? আপনাদের বাসার ঠিক উপরের বাসাটায়। কি জন্য? এমনি, যাতে আপনি আর এই এলাকায় দেখলেই চলে যেতে বলতে না পারেন। পিছু ছেড়ে দাও আমার। কে বললো আপনাকে যে আমি আপনার পিছু নিয়েছি? শিওর নাওনি? শিওর। না নিলেই মঙ্গল। নিজের মতো থাকো। এটুকু বলেই সাদ ফের বাসার দিকে পা বাড়াতে নিল। অথচ সাদের পোশাক দেখে মনে হয়েছিল সাদ কোথাও যাওয়ার জন্য বের হচ্ছে যেন। সিয়া মুহূর্তেই বলে, আবার বাসা চলে যাচ্ছেন যে? যেখানে যাওয়ার উদ্দেশ্যে বের হলেন সেখানে যাবেন না নাকি? সাদ ফিরে না আর তার দিকে। ওভাবেই যেতে যেতে বলল, যাব না। জ্বরে যে মেয়েটা মাথা অব্দি উঠাতে পারে না, বিছানায় এলিয়ে আছে, সে মেয়েটাকে রোহান কিছুটা সময় মনোযোগ দিয়ে দেখল। এই মেয়েটার রূপে আটকায়নি সে। রূপে আটকালে তো প্রথমেও আটকাতে পারত। তবে সর্বোপরি এই মেয়েটার মাঝে সত্যি এমন কিছু আছে যে রোহানকে অবশ্যই আটকাতেই হলো। রোহান ছোট শ্বাস ফেলে, হাত দিয়ে রাহার জ্বর পরখ করে। শরীর উষ্ণ, জ্বরের আগমন ঘটেছে আবারও। রোহান বুঝতে পারলো মেয়েটার কষ্ট হচ্ছে। ছোট শ্বাস ফেলে তার কষ্ট কমানোর বুদ্ধি খুঁজল। একটা বাটিতে জল নিয়ে জলপট্টি দিল বার কয়েক। যদি জ্বর যায় এতে। এই মেয়েটা তো সকাল থেকে মেডিসিন নেওয়া তো দূর, একটু পানি অবধিও খায়নি। সব নাকি তেতো ঠেকছে। রোহান ছোট ছোট চোখে তাকিয়ে থেকে এসবই ভাবলো। এরই মধ্যে রোহানের মা গরম গরম এক বাটি স্যুপ নিয়ে হাজির হলো। বলল, দেখি সর, ওকে এটা খাইয়ে দিই, সকালে থেকে তো কিছু খেলো না। রোহান সরল না, বরং বলল, আমাকে দাও আম্মু, খাইয়ে দিচ্ছি আমি। পারবি? পারবো না কেন, অবশ্যই পারবো। ঠিক আছে, কথাটুকু বলেই রোহানের হাতে দিল। বলল, আস্তে ধীরে যত্ন নিস। রোহান মাথা নাড়ালো। রোহানের মাও নিশ্চিত হয়ে চলে গেল। রোহান স্যুপের বাটিটা একপাশে রেখে রাহার দিকে তাকালো। এক হাতে রাহার গাল আলতো ছুঁয়ে ডাকে, এই মেয়ে নবনী, ওঠো, একটু উঠে বসো। রাহা শুনে গুটি সুটি মেরে শুয়ে আছে। রোহান ফের মুখে হাত রেখে বলে, উঠো। রাহা এবারে অস্ফুট স্বরে উত্তর করলো, হুম। উঠো। ইচ্ছে হচ্ছে না, মাথাটা খুব যন্ত্রণা করছে। করবে না আর? খাওয়ার পর মাথায় হাত বুলিয়ে দিব, তারপর তৈরি হয়ে ডক্টরের কাছে যাবে। একটু উঠো এখন। রাহা ফের চোখ বুঝে নেয়। রোহান আবারও ডাকলো, নবনী। রাহা এবার খুব কষ্টে চোখ ছোট ছোট করে তাকিয়ে উঠে বসার চেষ্টা করলো। রোহানও সাহায্য করলো। পিঠের পিছনে বালিশ দিয়ে হেলান দিয়ে বসালো। রাহা কোনোভাবে বলল, উঠলাম। রোহান দেখলো হাতে স্যুপের বাটিটা নিয়ে চামচ ধরে খাবার এগিয়ে ধরে বলল, হা করো। খেতে ইচ্ছা হচ্ছে না। খেতে ইচ্ছে না করলেও খেতে হবে। তবু ইচ্ছা করছে না। হা করো, এক্ষুনি শেষ করবে এটা। রাহার চোখ এবারে কেমন টলমল করে জ্বরের মধ্যে। আকস্মিক হা করে সে। রোহান চামচ দিয়ে খাবার বাড়ায় আর সে মুখে তোলে। এভাবে করে যখন পুরো বাটিটা খালি হওয়ার পথে, ঠিক তখনই রাহার পেট থেকে পুরোটা খাবার উগরে আসলো।
তার নিজের শরীর এবং রোহানের শরীরের উপর। রাহার চোখ তখন ঘোলাটে, শরীর কাঁপছে কেমন, বুঝতে পারে শরীরের নিয়ন্ত্রণ হারাচ্ছে সে। রোহান চোখে বিস্ময় নিয়ে তাকায়। এই প্রথমবার সে কোনো মেয়েকে অসুস্থ অবস্থায় খাওয়ানোর চেষ্টা চালাচ্ছিল, আর এমন একটা কাণ্ডে সে যখন হতবিহ্বল হয়ে তাকাবে, ঠিক সেই মুহূর্তে রাহাকে শরীর এলিয়ে পড়ে যেতে দেখে সে ভয় পেয়ে গেল। কলিজায় কেমন যেন করে উঠল মেয়েটার এমন অবস্থা দেখে। ঘাবড়ে গিয়ে দ্রুত সে বমি মাখা শরীরে এই মেয়েটাকে আঁকড়ে ধরে শুধালো। নবনী, রাহার শরীর যখন বমি মাখার, চোখ দুটো নিভু নিভু হয়ে ঢলে পড়ল, রোহান শুকনো ঢোক গিলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। দু একবার ডেকেও যখন সাড়া পেল না, তখন পানি ছিটিয়ে দিল রাহার মুখে। পর মুহূর্তে রাহা মিনমিনে চাহনিতে তাকালেও আবার ক্লান্তিতে চোখ বুঝে নিল। রোহান ছোট শ্বাস ফেলে, বুঝে উঠতে পারে জ্বরের কারণে বোধহয় এমন করছে। মৃদু স্বরে মাকে ডাকল সে। চেঞ্জ করানো দরকার রাহার। এই অবস্থায় থাকলে উল্টো তারই ক্ষতি হবে। যে ভাবা সেই কাজ। মাকে ডেকে সবটা বলল। তারপর রাহাকে চেঞ্জ করিয়ে দেওয়ার জন্য সরে গেল সেখান থেকে। নিজেও ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসলো কিছুটা সময় পর। রোহান ছোট ছোট চোখে তাকিয়েই বলে, আম্মু, এই মেয়েকে আর কখনো বৃষ্টিতে ভিজতে দিবে না। এমনভাবে অসুস্থতা দেখাচ্ছে যে আমার ইচ্ছে করছে মেয়েটাকে থাপ্পড় দিয়ে বৃষ্টিতে বসিয়ে রাখি টানা 24 ঘন্টা। রোহানের মা ছেলের অবস্থা দেখে হেসে দিবে যেন, তবুও হাসি চেপে বলল, ছোট বাচ্চা, ছেলে মানুষই করে হয়তো বৃষ্টিতে ভিজেছে, রাগ করে চলবে? অবশ্যই চলবে। অমন চোখ মুখ উল্টে পড়ে থাকলে অস্থির লাগে না বলো? যখনও বমি করে নেতিয়ে পড়ছিল, আমার সত্যি কেমন অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল আম্মু। ভয় পেয়ে গিয়েছিলাম। রোহানের মা বুঝতে পারল ছেলের মন গড়েছে। এই চঞ্চল মেয়েটির প্রতি মন না গলার প্রশ্নই আসে না অবশ্য। উনি হেসে বললেন, বুঝলাম। তোর কি চিন্তা লাগছে ওর জন্য? মোটেই না। কথাটা বলেই হনহন করে বেরিয়ে যায়। উদ্দেশ্য ডক্টর আনা। মেয়েটার যে অবস্থা, তাতে তো মনে হয় না সে হসপিটাল অবধি যেতে পারবে। রোহান ছোট শ্বাস ফেলে। অবশেষে বিকালের দিকে ডক্টর নিয়ে ফিরে। ডক্টর রাহাকে দেখে ওষুধ দেয়, ফের চলেও যায়। তারপর থেকে রোহান বিছানার কোণে বসে আছে, রাহাকে দেখছে। একটু পর পর জ্বর চ্যাক করছে। যখন সন্ধ্যা পেরিয়ে রাত হলো, তখন রাহার শরীর দিয়ে ঘাম দিল। শরীরের তাপমাত্রা কিছুটা কমে এলো। রোহানের মা তখন একটা কাজে বাইরে গিয়েছে। রোহান নিজেই তখন রাহার হাত মুখ মুছিয়ে দিল। তারপর রান্নাঘরে গেল রাহার জন্য খাওয়ার কিছু আনতে। ততক্ষণে অবশ্য রাহা চোখ মেলে উঠে বসেছে। আশেপাশে কাউকে না দেখে এদিক সেদিক ফিরে চাইল। পর মুহূর্তে উঠে রুমের বাইরে এলো। পুরো বাসায় তেমন কাউকে না পেয়ে যখন রান্নাঘরে রোহানকে খাবার করতে দেখলো, তখনই সে বলল, শুনুন, উঠেছো কেন? আমি একদম ফিট এখন, দেখুন। হুম, কতটুকু ফিট তা তো দেখতেই পাচ্ছিলাম। কিন্তু রাহার উদ্দেশ্যে মুখে বলল, এখানে কেন এসেছো? আম্মু কোথায়? বাইরে গিয়েছে। কেন, কোনো প্রয়োজন? আপনি কি রেগে আছেন? না, তোমার উপর রাগ করাটা বোকামো। রাহা ছোট শ্বাস ফেলল। তারপর যখন রুমের উদ্দেশ্যে পা বাড়াবে, তখনই তার দৃষ্টি পড়ল তার জামার দিকে। এটা অন্য ড্রেস, মানে যে ড্রেসটা সে আজ পরেছিল সেটা নয়। রাহা ব্রু কুচকায়। কে পোশাক পাল্টাবে তার? রোহান? না, চিছি, এসব ভাবছে সে। হয়তো আম্মুই পাল্টে দিয়েছে জ্বরের কারণে। কিন্তু আম্মুও বাসায় নেই। রাহা শিওর হতে আবার ঘাড় ফিরিয়ে শুধায়, আম্মু নেই না বাসায়? না, নেই। রাহা তবু স্থির দাঁড়িয়ে থাকে ওখানে। আবার মুখেও প্রশ্নটা করতে পারছে না যে তার পোশাক কে পাল্টিয়েছে। কিভাবে বা করবে? এমন প্রশ্ন করা যায়? রাহা হাঁসফাঁস করে। জিজ্ঞেস করবে করবে করেও করতে পারছে না। রোহান তা খেয়াল করে শুধালো, কিছু বলবে? আমার ড্রেস চেঞ্জ দেখাচ্ছে যে, ড্রেস চেঞ্জ করেছেন? রোহান ছোট শ্বাস ফেলে। মেয়েটা ঘুম থেকে উঠে যে সর্বপ্রথম এই বিষয়টা খেয়াল করবে তা বোধহয় সে জানতো। গম্ভীর স্বরে উত্তর দিল, বমি করেছিলে নিশ্চয়ই। বমি সমেত তোমাকে ফেলে রাখাটা উত্তম কাজ নয়।
রাহার এবার বুক টিপ টিপ করে। চেঞ্জ কে করিয়েছে? রোহান সন্দেহে দৃষ্টিতে তাকিয়ে বলে। ড্রেস চেঞ্জ করেছেন তা নিয়ে তো কিছু বলছি না, কিন্তু কে চেঞ্জ করেছে? আপনি? রোহান তাকায়, রাহার বাঁকা দৃষ্টি দেখে শোধায়। ওভাবে তাকাচ্ছ কেন? উত্তর দিন আগে, আপনি চেঞ্জ করিয়েছেন? উত্তর হ্যাঁ হলে কি করবে? ছি, আপনি আমার অনুমতি না নিয়ে এই পোশাক চেঞ্জ করিয়েছেন কেন? বলেছি আমি? তুমি না বললেও আমার মনে হয়েছিল তখন পোশাক চেঞ্জ করাটা উচিত, তাই করিয়েছি। এই অধিকারটা আমার আছে। ছি, আপনার মনে তাহলে এইসব ছিল? আমাকে ঘুমের মধ্যে? তোমাকে ঘুমের মধ্যে কি করেছি? অন্য কিছু তো নিশ্চয়ই করিনি। অন্য কিছু করলেও সেটা অন্যায় বা অনুচিত বলে আমার মনে হচ্ছে না, কারণ তুমি আমার স্ত্রী। অন্য কিছু করেছেন? ছি ছি, আপনি আমার মান ইজ্জত সব শেষ করে দিয়েছেন। এখনো কিছুই শেষ করিনি নবনী। শেষ করার আগে যদি মিথ্যে মিথ্যে আমার নামে বদনাম দাও, তাহলে কিন্তু সত্যি তোমার সব কিছু শেষ করতে আমি দুবার ভাববো নামে সে অধিকার আমার আছে। শেষ করতে আর বাকি রেখেছেন কিছু? বেয়াদব পুরুষ! রোহান আড়ালে হাসে, তবে মুখ গম্ভীর রেখে রাহার দিকে কিছুটা ঝুঁকে বলে ওঠে। তেমন হলে বিয়ের এতদিন পরেও ভার্জিন থাকতে না নবনী? স্নিগ্ধ সবেই ঘুমিয়েছে। অল্প থেকে অল্প কিছুর আওয়াজেই ঘুম ভেঙে যায় বাচ্চা ছেলেটার। বড্ড ঘুম পাতলা বাচ্চা। সুহা স্নিগ্ধর ঘুমন্ত মুখটা এক পলকেই তাকিয়ে দেখে, অতঃপর ঘুমন্ত মুখটাতে দুটো চুমু আঁকলো। ঠোঁটে হাসি রেখে বলল, আব্বুজান, তাড়াতাড়ি বড় হয়ে যাও তো, তোমায় নিয়ে শহর দেখা বাকি তো আব্বুজান। স্বচ্ছ তখন দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে এতক্ষণ যাবৎ খেয়াল করে যাচ্ছিল সুহার স্নিগ্ধকে ঘুম পাড়ানোর দৃশ্য। স্বচ্ছ হাসে। ছেলের যাতে ঘুম না ভাঙে এই জন্য অতি সাবধানে পা ফেলে বিছানার কাছে এলো। শান্ত গলায় শোধালো, ছেলের আব্বু তো বেঁচে আছে, মাঝে মাঝে তার দিকেও একটু কৃপা দৃষ্টি রাখতেই পারো সুহাসিনী। দু একটা চুমুও তো দিতে পারো। কেন ছেলের আব্বুর বেলায় এত কিপটামো অভ্যাস? সোহা তাকায়, হাসবে কি কাঁদবে বুঝে না। তবে স্বচ্ছর কথা আর মুখ চাহনি দেখে তার সত্যিই পেট ফেটে হাসি পায়। বেচারা বউয়ের ভালোবাসাবিহীন থাকতে থাকতে মুখ চোখ শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে যেন। সোহা হেসে শোধায়, কারণ ছেলের আব্বুকে যেই ভালোবাসা দেওয়া হয়েছে তা এনাফ, তাকে আর ভালোবাসা দেওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না। এখন ছেলেকে ভালোবাসাটা গুরুত্বপূর্ণ। কথাগুলো কেন জানি স্বচ্ছর পছন্দ হলো না। ভালোবাসার দরকার নেই মানে? সব ভালোবাসার সমাপ্তি ঘটেছে তাহলে? শোধালো, আমায় তুমি কতদিন ভালোবাসার নজরে দেখোনি সুহাসিনী, অথচ বলছো যা দিয়েছো তা এনাফ। তবে কি আমার প্রতি ভালোবাসা সব শেষ? আর কখনো তোমার সেই প্রেমময় রূপে আমি পাবো না? নিষ্ঠুর তুমি, আমায় কষ্ট দিয়ে দুবারও ভাবো না। কথাগুলো একটু জোরেই বলেছিল স্বচ্ছ। সুহা বুঝে এই ছেলেটা বাচ্চাদের মতোই কষ্ট পায়, বাচ্চাদের মতোই তার ভালোবাসা চাই সর্বক্ষণ। কিন্তু সে আসলে কষ্ট দিতে চায়নি, মজা করেই তো বলেছে। মৃদুস্বরে জানালো, ঘুম ভাঙবে ওর। ভাঙলে ভাঙুক, ও ও দেখুক আমার প্রতি তোমার অবিচার। সবকিছু মেনে এসেছি, তোমার দূরে সরে যাওয়া, আমাকে দোষী করে বারবার কষ্ট দেওয়া। আমি আশায় ছিলাম তুমি কোনো একদিন আগের মতো হয়ে যাবে, আবার আমার আগের সুহাসিনী হবে, আমার দিকে প্রেমময় হাত বাড়িয়ে দেবে। কিন্তু আমি ভুল, রাইট? তোমার কথা দ্বারা তো এটাই বুঝায়, বলো? এইটুকু বলেই হনহন করে সে ব্যালকনিতে গেল। নিশ্চুপ দাঁড়িয়ে থাকলো। সোহা ততক্ষণে নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তারপর কি বুঝে ছেলেকে অতি সাবধানে দোলনায় রাখলো। গুটি গুটি পায়ে বিড়াল ছানার মতো ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো স্বচ্ছর পিছনে। অতঃপর দুই হাত দিয়ে পেছন জড়িয়ে ধরলো পুরুষটাকে। বলল, স্বচ্ছ। স্বচ্ছ উত্তর করে না। সুহা ফের বলে, ছেলের আব্বুটাও ছেলের মতো বাচ্চা, এত বেশি বাচ্চা মো চিন্তাধারা যে কোনো কথার কি অর্থ কিছুই বোঝে না। ছাড়ো সুহাসিনী, আমার কেমন জানি এক বিশ্রী অনুভূতি হচ্ছে, ছেড়ে দাও। আমি জড়িয়ে ধরাতেই বিশ্রী অনুভূতি হচ্ছে? জড়িয়ে ধরার আগে থেকেই।
তাহলে যেভাবে আছি ওভাবেই থাকি, ছেড়ে দিলে যে বৃষ্টি অনুভূতিটা কমে যাবে এমন তো নয়। এটুকু বলেই ফের আবার বলে, স্বচ্ছ স্নিগ্ধকে দোলনায় দিয়েছি আজ। কেন? তার মা ভেবেছি তার বাবার থেকে ভালোবাসা নিবে। দেওয়া যাবে ভালোবাসা? স্বচ্ছ হুট করেই ফিরে চাইলো, বরাবরের মতো না গলে শক্ত স্বরে জানালো, তুমি কি ভাবছো ফিজিক্যাল রিলেশনের জন্য আমি অস্থির হয়ে আছি? যে বাচ্চাকে দোলনায় ঘুম পাড়িয়ে আমি তোমাকে কাছে টানবো? তা কখন বলেছি আমি নিজেই চাইছি আপনার কাছে আসতে? কাছে টানবেন না? না, কেন? সময় হোক, যেদিন তুমি সত্যি আমার দিকে আবার আগের মতো প্রেমের নজরে তাকাবে সেদিন কাছে টানবো। প্রেম নজরে তাকাইনি বলছেন? এটা হয়তো বা একটু আগে আমার বলা কথাগুলোর প্রভাবে হতে পারে। আমি প্রভাব খাটিয়ে কিছু করতে চাচ্ছি না। সোহা ফের 2 হাত দিয়ে জড়িয়ে ধরলো, মাথা গুছল স্বচ্ছর বুকে, হৃদয় স্পন্দন শুনতে শুনতে বলল, আপনি আসলেই বাচ্চা স্বচ্ছ। প্রেম স্পর্শ না দিন, কিছুটা সময় এভাবে জড়িয়ে ধরে থাকতে দিন। রাহার উষ্ণ জরা শরীর জুড়ে উত্তপ্ততা নিয়ে এক রাতে হুট করে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটল। একটা উত্তপ্ত চুম্বন, একটা উন্মাদময় ওষ্ঠ স্পর্শ। সেদিন অবশ্য রোহানকে দেখালো বেশ অগোছালো, চুলগুলো কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে কেমন যেন, শার্টের উপরের বোতাম দুয়েকও খোলা আছে। রাহার তখন শরীর জুড়ে অল্প অল্প জ্বর, মাথা ব্যথা, সাথে চোখ জ্বালাও করছে। সে সেভাবে বসে সরু চাহনিতে পরখ করছিল অফিস থেকে ফেরা রোহানকে। অতঃপর হুট করেই যেন চোখ গেল রোহানের হাতে বাঁধা একটা কাপড়ে, কারোর কাপড় বা অন্যার অংশ বোধ হয়। রোহান বোধহয় ব্যথা পেয়ে এই নিয়ে যখন সে প্রশ্ন ছুড়বে তখনই দেখা গেল রোহান একটা গিফট বক্সও পাশে রাখলো। রাহা বুঝে ওঠে না, ব্রুকুচকে ফের তাকাতেই চোখে পড়ে সাদা শার্টের এক পাশে লিপস্টিক জাতীয় কিছুর দাগ লালছে, বোধহয় প্রেমিকার চিহ্ন। রাহা ভ্রু কুচকায়, ভালো লাগলো না বিষয়টা তার, তবুও হেসে সে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার মিস্টার রোহান ফারাবি, আজ হঠাৎ কেমন কেমন দেখাচ্ছে যেন? রোহান ভ্রু কুচকায়, হাতের নতুন দামি ঘড়িটা খুলে রাখতে রাখতে রাহার দিকে চেয়ে বলে, কেমন কেমন? কোনো বিশেষ নারীর সাথে মিট করেছেন নাকি নতুন নতুন প্রেমে পড়েছেন? রোহান কপাল কুচকায়, নতুন নতুন প্রেমে পড়েছে তার ঠিক, কিন্তু তার রাহা কিভাবে জানে? রাহার উপরই তো প্রেম জন্মেছে, এখনো তো প্রকাশ করেনি রাহাকে। রোহান ভ্রু কুচকেই শোধালো, কি দেখে মনে হলো নতুন নতুন প্রেমে পড়েছি? নতুন শার্ট, শার্টের উপরে 2টো বোতাম খোলা, চুলগুলো এলোমেলো, হাতে একটা নতুন ঘড়িও, মুখ চোখ একটু টান টান, সুন্দর দেখাচ্ছে, যেন উন্মাদ প্রেমিক। মনে হচ্ছে কারোর সাথে দেখা করে এসেছেন। রোহান হাসলো কেমন করে যেন, বাহ, তার এত কিছু খেয়াল করে মেয়েটা। আচ্ছা, তার প্রতিও কি নবনীর কোনো না কোনো অনুভূতি আছে? নিশ্চয়ই আছে। ক্রূর হেসে শুধালো, মানুষ কি দ্বিতীয়বার প্রেমে পড়ে? যদি পড়ে তাহলে আমিও পড়েছি, না হয় সমস্যা কি? রাহার উত্তরটা একদমই পছন্দ হলো না। দ্বিতীয়বার প্রেমেই যদি পড়ে অন্য কারোর উপর, কেন তার উপর পড়া যেত না? মুখে বলল, অবশ্যই পরে। আমি খুশি হয়েছি আপনি আপুকে ভুলে অন্য কারোর প্রেমে পড়েছেন নতুন করে। এবার তো আমায় সরতে হবে, যা বোঝা যাচ্ছে। কি বলুন? রোহানের হাত শার্টের বোতামে, একের পর এক বোতামগুলো খুলতে খুলতে যখন রাহার কথাটা কানে গেল তখনই সে ঘাড় ঘুরিয়ে তাকালো, 2 পা বাড়িয়ে নিতে নিতে বলল, এত সরে যাওয়ার ইচ্ছে কেন? থেকে যাওয়ার ইচ্ছের কথা তো কখনো বলো না নবনী। থেকে যাওয়ার ইচ্ছের কথা বলার অধিকার নেই আমার। যাই হোক, নতুন প্রেমিকা ডার্ক রেড কালারের লিপস্টিক দিয়ে দেখা করেছিল, আর পোশাকটা ব্ল্যাক কালারের। আচমকা কথাগুলো শুনে সে বুঝে গেল রাহা কার কথা বলতে চাইছে। যার সাথে তার এখানে আসার আগেই দেখা হয়েছে, সাদিয়া। একটু গায়ে পড়া ধরনের মেয়েটাকে রোহান সহ্য করতে পারে না। আজও ফাইল নিয়ে আলোচনা করতে করতে 2-1 বার তার গায়ে ঢলে পড়ার চেষ্টা চালিয়েছে। রোহান বিরক্ত হয়, বিজনেসের খাতিরে তবুও দেখা হতেই হয়। যদিও রোহান অপমান করতে পিছুপা হয় না। রোহান এসব ভেবে দাঁতে দাঁত চাপে, শুধায়, তুমি কি করে জানলে? আপনার হোয়াইট কালারের শার্টটায় লিপস্টিকের দাগ বসে আছে জনাব, আর হাতটায় কালো রঙের কাপড় বাঁধা। ও নতুন প্রেমিকা নয়। তাহলে?
পার্ট টাইম প্রেমিকা নাকি? এত প্রেমিকা তাহলে আপনার? বলেননি তো এতদিন। আমি চরিত্রহীন নই। ঘরে বউ রেখে বাইরে মেয়ে নিয়ে ঘোরার ইচ্ছে নেই। শুনে খুশি হলাম, কিন্তু বউয়ের জন্য এত স্যাক্রিফাইস করে তো লাভ নেই। আপনার জীবন যৌবন তো পড়ে আছে, বলুন। আপনার অধিকার আছে অন্য মেয়েদের থেকে নিজের সুখ খোঁজার। তুমি আমার জীবন যৌবন নিয়ে খুব চিন্তিত দেখছি। একটু একটু। এদিকে এসো তাহলে। রাহা চোখ বড় বড় করে তাকায়। এই লোকের গলার টোন তো সুবিধার শোনাচ্ছে না, দৃষ্টিও স্বাভাবিক লাগছে না। আবার ঠোঁটে ঝুলছে মারাত্মক এক বাঁকা হাসি। রাহা মরতেই শোধালো। কেন? রোহান উত্তর করে না এবার। নিঃশব্দে ওভাবেই হাসি বিদ্যমান রেখে এগিয়ে গেল। রাহা এগোলো না, তবে পিছিয়ে যেতেও পারল না। তার আগেই রোহান ঝুঁকে গেল। দুই হাতে পরম আদুরে ভাবে রাহার উষ্ণ নরম মুখটা আগলে নিল। অতঃপর মুখ নামালো। এক হাত মুখ থেকে ঘাড়ে যেতেই তার ওষ্ঠদ্বয় অবস্থান নিল রাহার পাতলা মিহি ঠোঁট ছোড়ায়। রাহা আকস্মিক এই উন্মাদময় আক্রমণ সইতে পারে না। পুরুষালী উত্তপ্ত চুম্বনে সে কেবল বিস্ময় নিয়ে বুঝে ওঠার চেষ্টা করলো কি হচ্ছে। আসলেই কি হচ্ছে তা বুঝতে তার একটু সময় লাগলো। তারপরে সরে যাওয়ার ক্রমাগত চেষ্টা চালালো, অথচ পুরুষালী বন্ধনে জোরে পারল না সে। এক পাক্ষিক ওষ্ঠ সংঘর্ষে রোহান কতটা কি সুখ খুঁজতে পারলো জানা নেই, তবে রাহা স্তব্ধ। যখন রোহান ছাড়লো তখন সে হাঁপানি রোগীর মতোই হাঁপালো, নিঃশ্বাস স্বাভাবিক করার চেষ্টা চালালো। আর রোহান তখন হেসে তার গালে হাত বুলাতে বুলাতে বলল, জীবন যৌবনের সামান্যতম চাহিদা পূরণ করার চেষ্টা করলাম। আশা করি তুমি পরের বার থেকে আমায় বেটার হেল্প করবে। রাহা তখনও হাঁপাচ্ছে। যখন মোটামুটি রকমের স্বাভাবিক হলো তখন হাঁপাতে হাঁপাতে রেগে বলে উঠল, এটা কি হলো? যা তুমি চাইছিলে, জীবন যৌবনের স্বাদ মেটানো উচিত তো, তাই না? আমি এটা চাইনি, মোটেও চাইনি। অন্য এক মেয়ের প্রেমিক অন্য এক মেয়ের সাথে কি না কি করে এসে এখন আমাকে চুমু খাচ্ছে। ইয়াক থু। রোহান এবারে কটকট করে চাইলে যেন, শাসিয়েই এক প্রকার বলল, মেজাজ খারাপ করলে আরও অনেক কিছু করব। আজে বাজে বকবে না। অন্য মেয়ের সাথে কিছু করার মতো মেন্টালিটি থাকলে আমি লাইফে কখনো বিয়ে করে একটা মেয়ের জীবন নষ্ট করতাম না। মাঝখানে বেশ কয়েকটা দিন পার হয়েছে। সিয়ারা আরো দু একজন মেয়ে সহ বাসায় উঠেছে, যেটা সাদদের বাসার ঠিক উপরেই। সিয়া সকাল বিকাল সন্ধ্যা নিয়ম করেই জানালার ধারে বসে থাকে। তারপর কখন সাদ আসে কখন সাদ যায় সবটা পরখ করে দেখে। চোখের শান্তি। মানুষটাকে নিজে করে না পাক তবুও দেখতে তো পাচ্ছে। চোখে তৃষ্ণা মিটছে। সিয়া ছোট শ্বাস ফেলে। তারপর ব্যাগপত্র নিয়ে হুট করেই বাসা ছেড়ে বের হলো। উদ্দেশ্য দিক বিদিক একা একা হাঁটা। আজকাল সিয়া প্রায়শই এমন করে, আজও করবে। সে উদ্দেশ্যেই বের হওয়া, অথচ পথে বেখেয়ালিভাবে চলার কারণে কেউ একজনের সাথে ধাক্কা খেলো। সিয়া মাথা তুলে দেখলো কেউ একজনটা হলো সাদের সেই রুমমেটটাই। বিদঘুটে হাসি। সিয়া কপাল কুচকায়। ততক্ষণে দেখা মিলল সাদেরও, তবে কিছু বলল না। তার রুমমেট বলে উঠল, কি ম্যাম, কোথায় এমন অমনোযোগী হয়ে চলে যাচ্ছেন? চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। ছেলেটা হাসলো কথাটা বলে, অথচ সিয়ার কাছে হাসিটা সুন্দর লাগলো না। ছেলেটাকেই সুন্দর লাগলো না। কেন লাগলো না তার জানা নেই, তবে ছেলেটা লম্বা চওড়া, সাধারণ দৃষ্টিতে সুন্দরী। সিয়া ছোট শ্বাস ফেলে। হুট করে সাদের দিকে তাকিয়ে তার কি হলো কি জানি বলল, চলুন। ছেলেটার চোখ চকচক করে যেন, অবিশ্বাস্য স্বরে বলে, সত্যি এতদিন তো পাত্তা দিলে না মেয়ে, আজ কি হলো হঠাৎ? সিয়া নীরব চাহনি ফেলে একবার সাদকে দেখে নিয়ে উত্তর করলো, মনে হলো আপনাকে না করাটা আজ আর উচিত হচ্ছে না। চলুন 2 কাপ কফি নেই। ছেলেটা যেন খুবই খুশি হলো হেতে। যাক, মেয়েটা তাকে অনুমতি দিচ্ছে। আস্তে আস্তে মনে জায়গাও করে নিবে না হয়। খুশিতে গদগদ হয়ে সাদকে ফিসফিস করে বলল, স্বপ্ন না তো দোষ এটা। সাদের রাগ লাগছে। সিয়াকে ইচ্ছে হচ্ছে একটা থাপ্পড় দিতে, কিন্তু ভদ্রতার খাতিরে সে থাপ্পড়টা সে দিতে পারলো না। শুধালো, বাস্তবে যা, ওর সাথে ঘুরে আয়। তুই যাবি না? উনি তো প্রায়শই ব্যস্ত থাকেন, হয়তো সময় হবে না ওনার। আপনিই চলুন ভাইয়া। এইটুকু বলে পা বাড়ালো সে।
পিছু পিছু 32টি দাঁত বের করে হেসে এগিয়ে গেল সাদের সেই রুমমেটও। সিয়া তা দেখে কয়েক পা বাড়িয়ে যখন মোটামুটি সাদের চোখের আড়াল হলো, ঠিক তখনই সিয়া একটা রিক্সা ডাকলো। অতঃপর চুপচাপ ছেলেটার সামনে দিয়ে রিক্সায় উঠে বসে ছেলেটাকে শুধালো। আমি আসলে বাসায় যাচ্ছি ভাইয়া, আমি রিক্সা নিয়ে চলে যাচ্ছি। আপনি বরং সাবধানে বাসায় চলে যান। ধন্যবাদ এইটুকু এগিয়ে দেওয়ার জন্য। ছেলেটা বড্ড হতাশ হলো, নীরব স্বরে বলল। শুধু এইটুকু পথ? একটা আদুরে প্রভাত, নরম শীতল বাতাসের ছোঁয়া, বাইরে টিপটিপ করে বৃষ্টির অল্প অল্প ফোঁটা পড়ছে। রাহা তখনও ঘুমে, তবে রোহানের ঘুম ভেঙেছে মিনিট কয়েক হয়েছে। রাহাকে ওভাবে চোখ বুঝে থেকে গুটি সুটি হয়ে বাচ্চার মতো ঘুমাতে দেখে হাসে রোহান। এক হাতের উপর মাথা রেখে রাহার দিকে ফিরে শুয়ে অন্য হাত দিয়ে রাহার চোখ মুখে হাত বুলাতে বুলাতে ফিসফিস স্বরে বলে। নবনী, আমি জানি না আমি সুহাকে কতটা ভালোবেসেছিলাম, সুহার প্রতি আমার কতটা অনুভূতি ছিল তাও জানা নেই। তবে এটা টের পাচ্ছি, আমি তোমার মাঝে ধীরে ধীরে ডুবে যাচ্ছি, অস্তিত্ব হারাচ্ছি। আমি তোমাকে ছাড়া আমার জীবন কাটাতে চাইছি না। এইটুকুই তো এনাফ তোমার প্রতি আমার কি তৈরি হয়েছে তা বোঝার জন্য। তবে তুমি কেন বুঝতে পারছো না মেয়ে? কথাগুলো বিড়বিড় করে বলতে বলতেই বৃদ্ধাঙ্গুলি বুলিয়ে নিল রাহার চোখের পাতায়, ঠোঁটে, নাকে, গালে। রাহা তখন নড়চড় করে ওঠে, চোখ কুঁচকে নেয় কেমন করে। রোহান বুঝে ওঠে যে রাহা এক্ষুনি চোখ খুলবে। তৎক্ষণাৎ বুঝে উঠে সে হাত সরালো। একইভাবে থেকেই চোখ বুঝে নিল, ঘুমানোর ভান করে। রাহা তার পর মুহূর্তেই চোখ খুলল। পাশ ফিরে রোহানকে এভাবে ঘুমোতে দেখে সে ফ্যাল ফ্যাল করে তাকায়। মুহূর্তেই মনে পড়ে কাল রাতে উত্তপ্ত চুমুর স্মৃতি। রাহা মুহূর্তেই লজ্জায় কেমন লাল হয়ে এলো। আবার পর মুহূর্তেই যখন রোহানের শার্টে সে লালচে লিপস্টিকের দাগের কথা মনে পড়ল, তখন মুখ চুপসে এলো তার। উঠে কতক্ষণ থম মেরে বসে থাকলো সে। তারপর হুট করেই উঠে দাঁড়িয়ে হাতে নিল রোহানের সেই শার্টটা। রাহা কতক্ষণ যে সাদা শার্টটা হাতে নিয়ে সে লিপস্টিকের দাগটা দেখে গেল। ঠিক ঠোঁটের ছাপ নয়, তবে লিপস্টিকের দাগ যে তা স্পষ্ট। রাহার দুঃখ হয় কেন জানি না। কেন অন্য একটা মেয়েকে রোহান প্রেমিকা বানালো? কেন? তাকে কি দ্বিতীয়বার ভালোবাসার স্বীকৃতি হিসেবে সে গ্রহণ করতে পারতো না? রাহা এসব ভেবে সরু চাহনিতে চেয়ে চেয়ে যখন শার্টটা দেখতে লাগলো, তখন সরু চোখ মেলে চাইল রোহানও। রাহাকে এত মনোযোগ দিয়ে তা দেখতে দেখে বলল। ওটা আমার কোনো লুকানো প্রেমিকা নয়, এক বিজনেস পার্টনারের মেয়ের কার্যকলাপ। এটা উল্টাপাল্টা ভাববে না বলে দিলাম। বিজনেস পার্টনারের মেয়ে? বিজনেস না বুঝে কি প্রেম বুঝতে এসেছিল আপনার কাছে? বোকা পেয়েছেন আমায়? তোমাকে সত্যি সত্যি বউ বউ লাগছে নবনী। টিপিক্যাল বউদের মতো সন্দেহ করছো। আমি মোটেও আপনার বউ নয়, জাস্ট একটা বন্ধনে আবদ্ধ আমরা। তাও লাইফে কোনো একবার বিয়েটা তো করতেই হবে, এই ভেবে আপনাকে বিয়ে করেছিলাম। টক্সিক লাগা শুরু করলে যে কোনো সময় এই বন্ধন ভেঙে দিয়ে চলেও যেতে পারি। তাই নাকি? গিয়ে দেখাও তবে। যাওয়া কি এখনই প্রয়োজন? তাহলে সত্যিই ভাবতে হচ্ছে। হ্যাঁ, এখনই প্রয়োজন নবনী, তৈরি হও। কেন, ডিভোর্স দেওয়াতে নিয়ে যাবেন? হ্যাঁ। ওকে। এইটুকু বলেই রাহা জামা নিয়ে দ্রুত ওয়াশরুমে গেল। খুব দ্রুত তৈরিও হলো। অতঃপর ফিরে আসতেই রোহান তাকিয়ে দেখে বলে। বাহ, অনেক উৎসাহ তোমার, একদম ঝটপট তৈরি হয়ে গেছো। রাহার তখন মনে প্রাণে অদৃশ্য জেদ চেয়ে করছিল। দাঁতে দাঁত চেপে বলে। অবশ্যই এমন একটা পুরুষের সাথে কখনোই থাকা যাবে না। বাইরে আরেক মেয়ের সাথে কি কি করে আসবে, তারপর ওই মেয়েকে মনে পড়লে আমার সাথে কি না কি করে বসবে, বলা তো যায় না। আমি রিস্ক নিতে চাই না। রোহান হাসলো এবারে। 2 পা বাড়িয়ে রাহার কাছাকাছি দাঁড়িয়ে মাথা নোয়ালো। কানের কাছে ফিসফিস স্বরে বলে উঠল। তুমি রিস্ক নিয়ে ফেলেছো নবনী, এখন ভেবে লাভ নেই, ফেরার পথও বন্ধ। রোহান ফারাবির বউ যখন হয়েছ, তখন ছাড়াছাড়ির বিষয়ে আর না ভাবাটাই তোমার জন্য ভালো। মাইন্ড ইট। খুব অদ্ভুতভাবে আজকাল সিয়া সাদকে কম কম গুরুত্ব দেওয়া শুরু করেছে। আগে যেমন কথা বলার জন্য ছটফট করত, বারবার কল দিত, এখন দেয় না। আগে যেমন দেখা করতে চাইতো,
এখন আর চায় না। সাদ এই বিষয়টা গত কয়েকদিনই ভাবছে। কেন ভাবছে বোধ হয় সে নিজেও জানে না। তবে সে এইটুকুই তো চেয়েছিল, যেন সিয়া তাকে ভুলে যায়। সাদ যখন এসব ভেবে ভেবে সরু শ্বাস টানলো, তখনই ফোনে কল এলো। সাদ ভ্রু কুচকালো। কলটা তার রুমমেট নিলয়ের। সাদ কলটা রিসিভ করতেই সে জানালো, দোস্ত, শিয়া কি পছন্দ করে সবচেয়ে বেশি? চকলেট পছন্দ করে ও? ওর কোন ফুল বেশি পছন্দ? সাদ বুঝে উঠে না, কপাল কুচকে বলে, হুম। শিয়া শাড়ি পরেছে, কি সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে। আমার কলিজা ছটফট করছে। ওকে প্রপোজ করতে চাইছিলাম মামা। গুড, ভালো সিদ্ধান্ত। ও এত সুন্দর কেন দোস্ত? এত সুন্দর না হলেও তো পারতো বল। হুম। তুই কি ওর টিউটর হিসেবে রাগ করছিস? না। ও যদি রিজেক্ট করে আস, তাহলে পরবর্তী তুই আমায় হেল্প করবি? সাদ দ্রুত কল রাখতে চাইলো, তাই দ্রুত বলল, দেখবো। এইটুকু কাট কাট স্বরে বলেই সে কল রাখলো। তার একটু পরে আবার কল এলো। নিলয় জানালো সে প্রপোজ করেছে, কিন্তু সিয়া কোনো উত্তর না দিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছে। সাদ ছোট শ্বাস ফেলে যখনই বুঝলো সিয়া বাসায় ফিরছে, তখনই দ্রুত সব কাজ গুছিয়ে গিয়ে গেটের সামনে দাঁড়ালো। উদ্দেশ্য সিয়া যাওয়ার সময় দেখা হবে। হলো তাই। সিয়া সাদকে ওভাবে অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এ কি সাদ ভাই, এইভাবে দাঁড়িয়ে আছেন যে? কাউকে খুঁজছেন? সাদ তাকালো। সিয়াকে আসলে সুন্দর দেখাচ্ছে শাড়িতে। নিলয় যে মিথ্যে বলেনি তা বুঝে উঠে সাদ ছোট শ্বাস টানে, গম্ভীর গলায় উত্তর করে। না। সিয়া উত্তরটা শুনে আর কিছু বলার মতো পেল না, পা বাড়াতে নিল। ঠিক তখনই আবার সাদ বলল, সিয়া, হ্যাঁ, কেমন আছেন সাদ ভাই? এখানে বাসা নিয়েছো আসলে কেন? কি উদ্দেশ্যে? কোনো উদ্দেশ্য নেই। তাহলে ফিরে যাও, আজে বাজে আড্ডা না মিশে জীবনটাকে গুছিয়ে নাও। আমি আজে বাজে আড্ডায় মিশছি, আর আপনি আপনি যাদের সাথে ঘুরেন তারা বুঝি খুব ভালো। রুমমেটদের মধ্যে নিলয় বাদে বাকি সবাই ব্যক্তিত্ববান ব্যক্তি। নিলয় কে? যে তোমায় প্রপোজ করেছে একটু আগে। ও, এই জন্য বদনাম করছেন তার নামে? বদনাম না, সাবধান করছি। বদনাম করে তো আর লাভ নেই আমার। থাকতেও পারে আমি আপনাকে পছন্দ করতাম, এখন তাকে পছন্দ করছি। বিষয়টা হয়তো আপনি মানতে পারছেন না। সাদ নীরব চাহনিতে তাকায়, বড্ড শান্ত স্বরে শুধায়, তুমি অন্য কাউকে পছন্দ করলে আমার কিচ্ছু এসে যায় না সিয়া। আমি নিজেও চাই তুমি অন্য কাউকে পছন্দ করো, সুখে থাকো আমাকে ভুলে। তবে নিলয়ের পছন্দ করলে তুমি সুখী হতে পারবে না। আমি শিওর সে তোমায় একটা সময় পর চিট করবে। ছুটি তখন মাত্রই বাসায় ফিরেছে। আবির সাধারণত তার ফেরার একটু পরই ফিরে, কিন্তু আজ ব্যতিক্রম হলো। আবির আগে আগেই ফিরল, অথচ অন্য রুমে ল্যাপটপ নিয়ে বসে থাকাতে ছুটি তা খেয়ালই করলো না। নিজের মতো করে দরজা লক খুলে ঢুকে পড়ে আগে এক মগ কফি করলো, অতঃপর চুমুক দিয়ে একটু সময় নিয়ে কফি শেষ করলো। এর পর মুহূর্তেই কাপড় নিয়ে রুমের সাথে অ্যাডজাস্ট করা ওয়াশরুমে প্রবেশ করে। ওয়াশরুমটা কাচের তৈরি। এমনি ওয়াশরুমগুলো ফ্রস্টেড গ্লাস দিয়ে তৈরি করা হলেও এটাতে ভেতর থেকে পর্দা দেওয়া ছিল। পর্দা না দিলে বাইরে থেকেও দেখায় ভেতরের সব। ছুটি যে এসেছে তা আবির খেয়াল করেছে শুরু থেকেই, এতক্ষণ আড়াল থেকে দেখছিল। যেহেতু একটু পরে সে এক ইভেন্টের উদ্দেশ্যে বের হবে, তাই তৈরি হতে যখন নিজের রুমে প্রবেশ করলো এবং মনে আগ্রহও থাকলো ছুটি কি করছে এতক্ষণ তা দেখার জন্য, তখনই ওয়াশরুমের পর্দার এক ফাঁকে চোখে পড়লো ভেজা শরীরে দাঁড়িয়ে থাকা ছুটিকে, মুখে পানি দিয়েছে। অতঃপর ঝর্ণার নিচে দাঁড়ালো চোখ বুঝে। পোশাকটা শরীরে বেশ এঁটে আছে যেন। আমি নিজের প্রিয়তমা নারীর আড়ালে এভাবে দাঁড়িয়ে কার্যকলাপ দেখাতে বেশ মজা পেল যেন। দৃষ্টি নিবদ্ধ করে এক মুহূর্ত তা দেখে বসে থাকলো বিছানার এক কোণে। অতঃপর মুখে বাঁকা হাসি ফুটে ওঠে ক্রমেই। ছুটি যখন ড্রেস চেঞ্জ করে নিতে যাবে, ঠিক তখনই আবির চোখ বুঝে নিল। শুকনো ঢোক গিলে সে। ছুটি তার স্ত্রী, দেখার অধিকার তার আছে সে জানে, তবুও কারোর আড়ালে কারোর এতটাও প্রাইভেসি নষ্ট করা উচিত নয় বোধ হয়। এতক্ষণ সে মজা করেই ছুটিকে পরে জ্বালাবে বলে তাকিয়ে দেখছিল। অতঃপর সে চোখ বুঝেই অন্য পাশে ফিরে বিড়বিড় করে বলল নিজ মনে,
এই মেয়েটা আমায় ভালো থাকতে দিবে না। এমন কেন? এমন কেন এই মেয়েটা? এক নিমিষে আমার মাথা খারাপ করে দেয়। এই বেয়াত মেয়েটা কি জানে তাকে দেখলাম হৃদয় কেমন পাগল পাগল বোধ হয়। কতটুকু বলতে বলতেই দেখা গেল সে শুকনো ঢোক গিলল। যেহেতু এখন সে বের হবে, নিজের সমস্ত চেষ্টা দিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। ছুটির প্রতি ঝুঁকবে না এখন, ঝুঁকলেই বিপদ, বের হওয়া আর হবে না। এমনটা মনকে বুঝিয়েই দ্রুত নিজের ফর্মাল পোশাক নিয়ে তৈরি হতে লাগলো। অতঃপর তাকে আরেকটু নিয়ন্ত্রণহীন বানাতে দেখা মিলল ছুটি সদ্যই গোসল সেরে বের হয়েছে, চুলগুলো টাওয়ালে বাঁধা, পরনে কেবল একটা লং শার্ট এবং স্কার্ট, বুকে ওড়না নেই। সাদা শার্টটার উপরের বোতামটা খোলা থাকাতেই গলা এবং গলার নিচাংশে কিছুটা পানিতে ভিজা দেখা মিলল। আবির ভ্রুকুচকে তাকায়। সে নিজেকে এত চেয়েও ভদ্র সাজাতে পারছে না এখন, অথচ বিয়ের আগের আবির কতটা সংযত ছিল। ছুটির প্রতি এত প্রেম থাকা সত্ত্বেও সে কতটাই এড়িয়ে চলতেই মেয়েটাকে। এখন কেন পারে না? আবিরের মন চাইল বরাবরের মতো অভদ্র রূপে ফিরতে, করলেও তাই। অতঃপর শেষমেশ নিজেকে এটুকু কন্ট্রোল রাখার চেষ্টা না চালিয়ে পিছন থেকে এক মুহূর্তেই আঁকড়ে ধরল ছুটিকে। ভেজা চুলগুলো খুলে দিল টাওয়াল ছাড়িয়ে। অতঃপর ভেজা কাঁধে গলায় নাক ঘষতে ঘষতেই গলার অদ্ভুত টোন এনে বলল, আমায় বের হতে হবে এই মুহূর্তে। অথচ তুই আমার প্রেম প্রেম অনুভূতি এনে আমি মেরে দেওয়ার চেষ্টা করছিস ছুটি। সাংঘাতিক মেয়ে তুই। ছুটির শাওয়ার শেষে তখন আবিরকে খেয়ালই করে ওঠেনি। আকস্মিক এই ছোঁয়া এবং এই কথাগুলো কানে বাজতে এসে শিউরে ওঠে। প্রিয় পুরুষের স্পর্শ বুঝে উঠে চোখ বুঝে নেয় সে। আবিরের ঠোঁটজোড়া তখন লাগামহীনভাবে বিচরণ করছে ঘাড় কাঁধময়। হাত দুটো সাদা মিহি শার্টটার আড়ালে গিয়ে পৌঁছে ছুটির ওদরে। ছুটি চোখ বুঝে এই পুরুষটার পাগলামো সহ্য করে। অতঃপর খেয়াল হলে আবিরের একটা ইভেন্ট থাকার কথা ছিল আজ। সেটা মনে করিয়ে একটা সময় পর মিহিস্বরে বলল, বের হতে হবে বললেন তো, দেরি হবে আপনার। আবির বোধহয় নিজের মধ্যে তখন নেই, থাকলেও নিজের সত্তা তখন প্রেয়সীতে মাতোয়ারা হতে ব্যস্ত। অন্য কোনো কিছুকে সে এর চাইতে বেশি গুরুত্ব দিতে চাইলও না, দিলও না। সে মাতাল মাতাল অনুভূতিকে সে রুখে দিল না একবার জন্য, বরং প্রশ্রয় দিল। উন্মাদের মতো আষ্টে পিষ্টে জড়িয়ে নিতে লাগলো মেয়েটাকে। কানের কাছে ঠোঁট শুইয়ে ফিসফিস করে বলল, আজ আর বের হওয়া সম্ভব না। তুই আমার বের হওয়াটাকে আটকে দিলি ছুটে। আমি? তোকে? তুই তো অল টাইম আমার সর্বনাশটা ঘটাস। আমার শরীর মন সব কিছুতে পাগল পাগল অনুভূতি এনে দিস। ছুটি এই কথাটাই হতাশ হলো যেন। উদূরে বিচরণকারী হাত দুটো এলোমেলো হতেই সে চেপে ধরল শক্ত করে, শুধালো, আমি সর্বনাশ ঘটাই? অবশ্যই আমার উচিত এখন ইভেন্টে পার্টিসিপেট করা। তা না করে আমি আমার বউয়ের প্রেমে হাবুডুবু খেয়ে কন্ট্রোলে সেভ পড়ে আছি তোর মধ্যে। ছুটি বুঝলো আবিরকে হয়তো সত্যি এখন পাঠানো যাবে না। ভদ্র আবির অভদ্র হলে উচিত অনুচিত ভুলে যায়। যেমন এখন যে তার যাওয়া উচিত সেটা সে মাথাতেই নিচ্ছে না। বউ তো তার আছে, চলে যাচ্ছে না। ছুটি নিজেরও এই পুরুষটার সান্নিধ্যে পাগল পাগল লাগলো। কোমর এক ভালো লাগা ছুঁয়ে গেল মনে। তবুও সে কিছুটা নিরাশ স্বরে জানালো, লেট হবে আপনার, এক্ষুনি আপনার যেখানে যাওয়ার ওখানে যাবেন, আমাকে ছাড়ুন, বিরক্ত হচ্ছি। আবির এই ধাপে ভ্রু কুচকায়, কপাল কুচকে নেয়। ছুটি বিরক্ত হচ্ছে তার ছোঁয়াতে, তার ভালোবাসাতে। ছুটি সে বিশ্বাস করতে পারল না। ছুটিকে নিজের দিকে ফিরিয়ে তাকাতেই সে এর বিপরীত দেখতে পেল। প্রেমে আদ্রুব এক তরুণী মনের দেখা মিলল সে। আবির জানে সে ছুটিকে খুব ভালো বুঝে, তাই তো আবারও আঁকড়ে নিয়ে বাঁকা হেসে বলল, অথচ তোর মন বলছে তোর আমাকে চাই। উল্টো পাল্টে বলে মাথা খারাপ করবো না বোকা পাখি। ছুটি ফের এই পুরুষটাকে ছাড়াতে ধাক্কা দিল। দূরে সরে বলল, দূরে সরুন, যেখানে যাওয়া দ্রুত যান। আমি কোথাও চলে যাচ্ছি না, আছি। আবিরের কেন জানি এই ধাক্কাটা ভালো লাগলো না। ছুটিকে তার প্রতি প্রেম হারিয়ে ফেলছে, তার ছোঁয়াতে বিরক্ত হচ্ছে। পুরুষালী ইগোতে বড্ড লাগলো যেন এই প্রত্যাখ্যান। তবুও শুধালো, তুই কোথাও চলে না গেলেও আমার এখন তোকে লাগবে। বাধা দেওয়ার চেষ্টা করবি না। আমি জানি তোর মনও চায় এই মুহূর্তে তোর আমার কিছু একটা ঘটুক।
100 ভাগ সম্মতি তোর আছে, রাইট তো? ইভেন্টে পার্টিসিপেন্ট করে আসুন, এরপর আমাকে লাগলে আমি ভেবে দেখব কিছু একটা ঘটুক, তা আমি চাই কিনা। আবির এবারও ভ্রু কুচকে নিল। ভেবে দেখবো মানে? যে মেয়ে সে বলতে আজীবন পাগল, সে মেয়ে তার কাছে ঘেঁষতে হবে কিনা এটা ভেবে দেখে। বাহ, আবিরের এগোতে এবার পুরোপুরি লাগলো যেন সুথালু। ভেবে দেখবি মানে? তুই আমার কাছে আসতে ভেবে চিন্তে আসিস? আমি কি তোর অসুবিধা হলে কাছে গেছি? আমি তোর মন বুঝি না? কি বুঝালি তুই কথাটা দ্বারা? জোর জবরদস্তি করি আমি? তুই দয়া করে আমার কাছে আসিস? ছুটি ছোট ছোট চোখে তাকায়। কি বলল, কি হয়ে গেল? আসলেই তো খারাপ লাগার কথা পুরুষটার। সে ওভাবে না বলে বুঝিয়ে বলেই বোধহয় হতো। তেমন কিছু না, প্লিজ বুঝুন, আপনার দেরি হচ্ছে। এমন করলে তো জব আর থাকবে না আপনার। না থাকলে নেই, লাগবে না জব। বাংলাদেশে ফিরবো আমি, কিচ্ছু লাগবে না আমার। মানে? নাথিং। তার মানে যাবেন না ইভেন্টে, তাই তো? আমার লাইফে তার চেয়ে বড় ইভেন্ট আয়োজিত হয়ে গেল এই মুহূর্তে। আমার বউ নাকি আমার কাছে আসতে হলে ভেবে চিন্তে দেখে আমায় সিদ্ধান্ত জানাবে। হাউ চমৎকার বাক্য! আমি কাছে গেছে সে বিরক্ত বোধ করছে। ওয়াও, এর চেয়ে বড় ইভেন্ট আর আছে? বাইরে বর্ষণ হচ্ছে ক্রমশ। বাসায় আজ সিয়া একা, বাকি মেয়েরা বাইরে গেছে। সিয়া জানালার ধারে তাকিয়ে নির্নিমেষ তা তাকিয়ে দেখল। নীরব থাকা এক বালিকার দুঃখ কি কখনো কেউ বুঝে উঠেছে এ পর্যন্ত? কেন সে সাদের প্রেমে পড়ল? কেন সে সাদকেই মন দিতে গেল? সিয়া ছোট্ট শ্বাস টানে। হুট করেই মন খারাপ ভুলতে সে ব্যাগ থেকে বের করলো একটা লাল পেরে কালো শাড়ি। সেটা গায়ে জড়িয়ে কপালে একটা টিপ গুছল, চোখে কাজল আর পায়ে আলতা। এই মন খারাপের বর্ষণেও সে এই শ্বাস নিয়ে আয়না দেখল, হাসলো মৃদু। অতঃপর পা বাড়িয়ে রান্নাঘরটায় গেল। একবার সাদ বলেছিল তার বর্ষার মাঝে খিচুড়ি খেতে দারুণ লাগে। তারপর কত কষ্ট করে যে সিয়া খিচুড়ি রান্নাটা শিখল। সিয়া হাসে। আজও ইচ্ছে হলো সাদের জন্য খিচুড়ি করতে। যেই ভাবা সেই কাজ, গেল রান্নাঘরে। যেহেতু 2-3 মেয়ে একসাথে থাকে তাই তেমন জিনিসপত্র তাদের নেই। কয়েকটা হাঁড়ি পাতিল এই যা। সিয়া ছোট পাতিলটাই খিচুড়ি চাপালো। রান্নার সব উপকরণ না মিললেও যা যা পাওয়া গেল তা দিয়েই রান্না করলো সে। শেষে পাতিলটা নামাতে গিয়ে তার হাতে গরম পাতিলটা লেগে অল্প পুড়েও গেল হাতে। সিয়ার বোধহয় ব্যথাটা বোধগম্যও হলো না। ছোট্ট শ্বাস ফেলে সে বক্সে ভুনা খিচুড়ি নিল। তারপর কি বুঝে পা বেয়ে নিচে গেল। সিঁড়ি বেয়ে সাদদের বাসাটায় গিয়েই কলিং বেল বাজালো এবং পর মুহূর্তেই দরজাটা খুলল সাদ। সাদ কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে বলল, কিছু বলবে সিয়া? কিংবা কিছু দরকার? খিচুড়ি রান্না করেছিলাম সাদ ভাই। বাইরে বর্ষা, বর্ষা আর খিচুড়ি কম্বিনেশনটা ভালো, তাই না? ভালো। আপনার বন্ধু কোথায়? উনি বলেছিলেন খিচুড়ি খেতে উনি বেশ পছন্দ করেন। সাদের হুট করেই মাথাটা খারাপ লাগলো। এই মেয়েটাকে এত বলার পরেও সে নিলয়ের সাথেই ঘুরঘুর করছে তার সামনেই। আজকাল তার মেজাজ খারাপ খারাপ লাগে। কানের কাছে নিলয়ও সারাক্ষণ বলে বেড়ায় সিয়ার এই সেই সম্পর্কে। সিয়াও নিলয়কে খুঁজে। কেন খুঁজে? সাদের তখন কেমন যেন ঈর্ষা হয়। কেন হয় সে নিজেও জানে না। বলে, এই জন্যই রান্না করছো? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই। ওনাকে একটু ডেকে দিবেন? ওনার জন্য খিচুড়ি আনলাম। ওর পেট খারাপ করেছে, খিচুড়ি খেতে পারবে না। পারবে, আপনি একটু তাকে ডেকে দিন না। সাদ ডাকলো না, যদিও নিলয় বাসাতেই আছে। পড়ে পড়ে ঘুমাচ্ছে, কারণ আজ শুক্রবার। সাদ একবার পিছু ফিরে জানালো, বাসায় নেই, বাইরে গেছো। আমার কাছে দিয়ে যেতে পারো, দিয়ে দিব পরে। আচ্ছা, মনে করে দিবেন কিন্তু। সাদ নিল। সে মুখে বললেও সে মোটেও এই বাক্সটা নিলয়কে দিবে না। মুখ গম্ভীর রাখলো। পর মুহূর্তেই খেয়াল করলো সিয়ার হাতের এদিকে একটু লালচে পোড়ার মতো হয়ে আছে। পাতিল নামাতে বোধ হয়। কেউ খিচুড়ি পছন্দ করে বললেই তার জন্য রান্না করতে হবে, এমন কোনো কথা নেই। দাঁড়াও। এটুকু বলেই সে রুমে গেল। একটা মলম আনলো, তা থেকে একটুখানি নিয়ে সিয়ার হাতটা টেনে লাগাতে লাগলো এবং বলল, এরপর থেকে সাবধানে কাজ করবে। একা একা কিছুই তো ঠিকঠাক ভাবে করতে পারো না, তবুও এসেছো একা থাকতে। অতঃপর যখন লাগানো শেষ তখন সিয়া
এক টুকরো ভালো লাগার অনুভূতি নিয়ে পিছু ঘুরল। তার সত্যিই ভালো লাগছে, মন খুশি লাগছে। এই খুশিটা প্রকাশ করে ফেললে সে হেরে যাবে। সে চলে যেতে নিতেই সাতফের বলে, শোনো, এরপর থেকে আর ব্যাচেলার বাসার সামনে ঘোরাফেরা করবে না। এভাবে সেজে গুজে তো একদমই নয়। কেন? লোকে খারাপ বলবে, আমি চাই না তোমার নামে কেউ খারাপ বলুক। শিয়া। মনে রাখলাম। রাহা টিপ টিপ পায়ে রোহানদের অফিসে গেল। যেহেতু বিজনেস পার্টনার, তার দাদা জানো সেই তো আসার অধিকার তার আছেই। তো সে পরিচয়ই সে আসলো। সে যে রোহানের স্ত্রী তা বলল না, মুখে মাস্কও লাগালো এই কারণে। পরনে একটা ফতোয়া আর স্কার্ট পরেই এলো, গলায় গলায় জর্জেট ওড়না জড়ানো। অতঃপর পা বাড়িয়ে একে একে অফিসটা দেখতে লাগলো সে। রোহানের কেবিনটা কোন দিকে তাও খুঁজলো, অতঃপর খুঁজেও পেল। কিন্তু দুঃখের বিষয় হলো কেবিনটা কাচের, আর বাইরে থেকেই সবটা দেখা যায়। যার দরুন দেখা গেল রোহান কোনো একটা মেয়ের সাথে কিছু আলোচনা করছে। রাহা বাইরে বসেই তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো কিসের মিটিং চলছে ভেতরে। এক পর্যায়ে মেয়েটা রোহানের পাশে গিয়ে দাঁড়াতেই কিছু একটা দেখাতে নিতেই চুলগুলো খুলে গেল। এই তো রীতিমতো মেয়েটা তাড়াহুড়ো করে চুল গুছিয়ে নিতে গিয়ে রোহানের দিকে ঝুঁকে পড়তে নিল। মুহূর্তেই রোহান চেয়ার পিছিয়ে পিছু হটে গেল। তার সঙ্গে সঙ্গেই মেয়েটা উষ্ঠা খেয়ে পড়তে নিল। রোহান হেসে হাত এগোলো, উঠতে বলল বোধ হয়, আবার পর মুহূর্তেই দেখা গেল হাত সরিয়ে নিল। রাহা এতক্ষণ মনোযোগ দিয়ে এসব দেখে যাচ্ছে। কিসের মিটিং? এ তো রীতিমতো প্রেম চলছে। রাহার মাথা খারাপ লাগে। রোহানের বিয়েটাকে খোঁজ করে ডেকে নিয়ে এসে জিজ্ঞেস করলো, আপনাদের স্যারের সাথে মেয়েটাকে কিসের মিটিং করছে ভেতরে? কাইন্ডলি জানাবেন। ছেলেটা ভদ্রভাবে উত্তর করলো, একটা ডিল নিয়েই মিটিং হচ্ছে। আর উনি সাদিয়া ম্যাম, আমাদের কোম্পানির না, তবে উনি স্যারকে পছন্দ করেন। সবাই ভাবে ওনাদের মাঝে কিছু একটা আছেও বোধ হয়। বাহ, শালা বেঈমান, আমাকে ব্যবহার করলো। এত বড় সাহস! আমি কি নিষেধ করছিলাম তোর প্রেমিকা রাখতে? বেয়াদব লোক, প্রেমিকাও রাখলে আবার আমাকেও ইউজ করলো। মুখে বলল, আমি একটু দেখা করতে চাই আপনাদের স্যারের সাথে। বলুন না একটু জলদি মিটিং শেষ করতে। এভাবে তো বলা যায় না, আপনি একটু অপেক্ষা করুন প্লিজ। ওকে। অতঃপর অনেকটা সময় পর সে রোহানের সাথে দেখা করার সুযোগ পেল। সুযোগ পেয়ে ভেতরে ঢুকলো, চেয়ার টেনে বসে শোধালো, কি সমস্যা? কল তুলছিলেন না কেন? হঠাৎ এখানে? আর তুমি কল দিয়েছো? এমনি সময় তো দাও না। হ্যাঁ, প্রয়োজন ছিল তাই, অন্যথায় দিতাম না। প্রয়োজন ব্যতীত ও এবার থেকে ঘন্টায় একবার করে কল দিবে, ওকে? জীবনেও না। দিবে না, দিলে আমি লোক রাখবো কল দেওয়ানোর জন্য। আপনার কথা মতো নাকি? বেশি নাক গলাচ্ছেন আমার লাইফে। কথা ছিল আপনি আপনার লাইফ নিয়ে ব্যস্ত থাকবেন, আমি আমার লাইফ নিয়ে। আছি তো, আমার লাইফ নিয়ে ব্যস্ত আছি। কোথায়? ক্রমশ আমার লাইফে ঢুকে পড়ছেন। তুমিও আমার লাইফ নবনী, অস্বীকার করলে চলবে? ফ্লার্টিং এর মহারাজা রে, একদম ভালো করেছেন। আপু আপনাকে পাত্তা দেয়নি, ক্যারেক্টারলেস পারসন। রাগিও না, খারাপ হবে তাহলে। হতে কি বাকি আছে? শুনুন, আমি বিজনেস জয়েন করব, দাদাজানকে বলবো আজই। গুড ডিসিশন, কিন্তু বিজনেসের কি বুঝো তুমি? থাকো তো গান আর পড়ালেখা নিয়ে। কে বললো বিজনেস করার জন্য আমি বিজনেস জয়েন করব? তাহলে অন্য কিছু জয়েন করব, সিক্রেট। সোহার পরনে একটা হালকা রঙের শাড়ি, আঁচলটা কোমরে গুজে রাখা। স্নিগ্ধ তখন তার দাদিমার সাথে খেলা করছে। সোহা তখন কাজে ব্যস্ত। স্নিগ্ধর কাঁথাগুলো ধুয়ে আনলো, তারপর এক হাতে কাপড়ের বালতি নিয়ে এগোতে লাগলো ছাদের উদ্দেশ্যে। অতঃপর হুট করেই সামনে পড়লো স্বচ্ছ, ছাদ থেকে নেমে আসছিল। পথে সোহাকে দেখে ব্রুকুচকে তাকালো সোহার দিকে। কোমলে আঁচল গুজে রাখার দরুন দৃশ্যমান হলো পেটের কিছু অংশ এবং মেথিন কোমর। স্বচ্ছ তাকায়। সিঁড়ি বেয়ে নামতে নামতে একদম সোহা যে সিঁড়িটায় দাঁড়িয়ে, সে সিঁড়িটার উপরে সিঁড়িটায় এসেই সামনাসামনি দাঁড়ালো। তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে শোধালো, প্রথমে হাজবেন্ডকে পাত্তা না দিলে পরবর্তীতে হাজবেন্ডের থেকে পাত্তা না পেয়ে এখন কি অন্যদের কাছে পাত্তা পেতে চাইছো তুমি সুহাসিনী? অন্যদের পাত্তা পেতে হলে তো তোমাকে এতটা নিচে নামতে হবে কেন? তুমি যথেষ্ট সুন্দরী সুহাসিনী। মানে
স্বচ্ছ এবারে মুখ এবং চাহনি কঠিন করলো। সিঁড়ির আরো এক ধাপ নেমে একদম সুহার বরাবর দাঁড়ালো। অতঃপর সুহাকে একদম দেয়ালে ঘেঁষিয়ে রেখে এক হাত রাখলো দেওয়ালে, অন্য হাত পর মুহূর্তেই গিয়ে ঠেকলো সোহার কোমরে। খিচে ধরে আঁচলটা টেনে নিল সে। অতঃপর বলো, এভাবে পেট পিট দেখিয়ে ছাদে যাচ্ছ কি কারণে আমাকে জানাও। সোহার কেন জানি না কান্না আসে। সে যথেষ্ট শক্ত মনের মেয়ে, তবুও স্বচ্ছর মাঝে কোনো একটা পরিবর্তন অবশ্যই লক্ষণীয়। স্বচ্ছ তার সাথে কথা বলছে, বাচ্চা কোলে নিচ্ছে তার কোল থেকে, একসাথে ঘুমোচ্ছে, তবুও কি যেন একটা আগের স্বচ্ছর মতো দেখাচ্ছে না সে। আগের স্বচ্ছ কি কখনো ভাবতে পারত সোহা অন্য লোকের মনোযোগ পেতে পেট পিট দেখিয়ে বেড়াচ্ছে? এখানকার স্বচ্ছ কি আসলেই মন থেকে ভেবেছে সবটা, নাকি মুখে বলেছে কেবল? সোহা নীরব চাহনিতে তাকিয়ে বলল, বাচ্চার কাঁথে ধুয়েছিলাম, শুধু স্বচ্ছ কাপড় কোমরে কুঁজে কাজ করতে সুবিধা লাগছিল তাই। বাচ্চার কাঁথা ধোয়ার জন্য লোক আছে না, তুমি কেন? খালা আজ আসেনি তাই। গুড, কিন্তু এভাবে নেক্সট টাইম থেকে যেন আর না দেখি সুহাসিনী। মনে থাকবে। গুড। এইটুকু বলেই স্বচ্ছ চলে যেতে লাগলো সিঁড়ি পেরিয়ে। সোহা মুহূর্তেই বলে উঠল, স্বচ্ছ। স্বচ্ছ ফিরল, উত্তর করল। সোহা কান্না দমিয়ে ফের বলে, স্বচ্ছ। বলো সুহাসিনী। স্বচ্ছ আমার প্রতি এত রাগ কেন পুষছেন কেন? আকস্মিক সোহার কণ্ঠে স্বচ্ছ হকচকিয়ে ওঠে। মেয়েটা কান্না করে দিবে হয়তো, বহু কষ্টে দমিয়ে রেখেছে বোধ হয়। সে বলল, কে বলল? সোহা টলমলে চোখ দিয়েই বলে উঠল দৃঢ় স্বরে, খুব বেশি ভুল না করলে আমায় আপনি সহ্যই করতে পারছেন না। স্বচ্ছ তাকায়, টলমলে লাল টকটকে চোখ জোড়ার দিকে তাকিয়ে তার হৃদয় কাঁপে। সে কাঁদাতে চায় না মেয়েটাকে, প্রসঙ্গ পাল্টাতে বলল, যাও বাচ্চার কাঁথাগুলো ছাদে দিয়ে আসো। এইটুকু বলেই স্বচ্ছ ফের পিছু ঘুরতে নিল। সোহা কাপড়ের বালতিটা রেখে এবারে হাত টেনে ধরল, বলল, দাঁড়ান। দাঁড়ালাম সুহাসিনী। এরপর পরই সোহা স্থান কাল ভুলে আঁকড়ে ধরল স্বচ্ছর শার্ট। কান্নায় ফুপাতে নিয়েও পাউচিয়ে আঁকড়ে ধরল স্বচ্ছর ঠোঁটচোরা। দুই হাত রাখলো স্বচ্ছর কাঁধে। স্বচ্ছ বোধ হয় মনে মনে মজাই পেল এমন কাণ্ড কারখানায়। শুধু দাঁড়িয়ে থেকে দেখে গেল প্রিয় নারীর পাগলামো। সোহা ঠোঁট ছেড়ে চোখের পানি ফেলতে ফেলতেই স্বচ্ছর শার্টের কলার আঁকড়ে ধরে দৃঢ় স্বরে জানালো, আমি মানছি আমার ভুল হয়েছে, বহুবার কষ্ট দিয়েছি আমি আপনাকে, এড়িয়ে গিয়েছি, ভুল বুঝেছি, আপনার মতো ভালোবাসতে পারিনি। তাই বলে এভাবে আমার প্রতি বিতৃষ্ণা দেখাবেন, সময়ের পর সময় ধরে বিরক্তি দেখাবেন কেন? আমার প্রতি রাগ অভিমান সব মানতে পারবো, কিন্তু আমি এটা মানতে পারছি না। বিতৃষ্ণা, বিরক্তি সোহার প্রতি? মোটেই না। সোহা নিজেও হয়তো জানে না তার প্রতি স্বচ্ছ কখনোই বিরক্ত হতে পারবে না, কখনোই না। স্বচ্ছ উত্তর করলো হতাশ গলায়, ভুল স্থানে ভুল সময়ে আমাকে এভাবে লক্ষ্যভ্রষ্ট না করলেও তো পারতে সুহাসিনী। সোহা কথার অর্থ বোঝার চেষ্টা করল না। মস্তিষ্ক এটাতেই তখন বিশ্বাস করে আছে যে স্বচ্ছ তার প্রতি বিরক্ত, এবং একাধারে বিরক্তি প্রকাশ করে যাচ্ছে। ফের বলল, আমায় এভাবে অসহ্য হওয়ার দৃষ্টিতে দেখার অধিকার আপনার নেই স্বচ্ছ। বউ হই আপনার উচিত আমার দিকে সর্বক্ষণ মুগ্ধ হওয়া, অথচ আপনার চোখে মুখে ফুটে উঠছে বিরক্তি। স্বচ্ছ হাসলো এবারে। আশপাশে এতক্ষণ চোখ বুলিয়ে কেউ আসছে কিনা খেয়াল রাখলেও এখন আর পরোয়া করলো না। বউকে কোলে তুলে নিল এক মুহূর্তেই, ঠোঁট বাঁকিয়ে বলল, এটা ভুল জায়গা সুহাসিনী, তার থেকে বরং আমরা রুমে যাই, তোমার সব হিসেব মেটানো যাক। সিয়ারে দেওয়া খিচুড়িটা আরাম করেই প্লেটে নিয়ে মুখে তুলল। অতঃপর সবটা খিচুড়ি শেষ করে চিত হয়ে শুলো খাটে। ভাবল অনেক কিছু। সে কি কোনোভাবে সিয়ার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে? হয়তো রাহার পরিবর্তে আজকাল সে সিয়াকে নিয়ে ভাবছে। টুকটাক হিংসে কাজ করছে নিলয়ের প্রতি, অল্প স্বল্প রাগ জমছে সিয়ার প্রতিও। সাত ছোট শ্বাস ফেলে, কিন্তু এই সম্পর্কের তো কোনো ভবিষ্যৎ সে দেখতে পায় না। সিয়াকে নিয়ে ভাবারও যে সাহস নেই তার। এভাবে দুর্বল হওয়াটা কি ঠিক হচ্ছে? দুর্বলতাটাকে প্রশ্রয় দেওয়া উচিত? মুহূর্তেই সাদের মস্তিষ্ক জানালো না,
কারণ রাহার মতো সিয়াও উচ্চবিত্ত পরিবারের মেয়ে, উল্টো দিকে সাদ নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। এখনো হাতে কোনো শক্তপোক্ত জব নেই, ভালো বেতন নেই। নিজের পরিবারে টাকা দিয়ে বাকি টাকা দিয়ে নিজে চলতেই তার হিমশিম খেতে হয়। কি করে হাত বাড়াবে আবার উচ্চবিত্ত পরিবারের মেয়ের দিকে? সাত মনে মনে ভেবেই নিল সে সিয়াকে নিয়ে আর ভাববে না, চিন্তা করবে না। দ্বিতীয়বার একই ভুল সে করব না। অসম্ভবের প্রতি হাত বাড়িয়ে লাভ নেই। উঠে সিয়ার দেওয়া বক্সটা পরিষ্কার করে রেখে দিল সে। ঠিক সে সময়ে কোথায় থেকে ছুটে এলো নিলয়। দ্রুত জানতে চাইল, ব্রো, ওই বক্সটা কই, যেটা শিয়া পাখি দিয়ে গেল আমার জন্য? সিয়া এই সংবাদটা নিলয়কে বলেও দিয়েছে। বাহ, বেশ ভালোই ভাব জমেছে। তাছাড়া সিয়া পাখি, হোয়াট ইজ সিয়া পাখি? সাদের বিরক্ত লাগলো, সাথে তীব্র রাগ। ভ্রুকুচকে বলল, সিয়া পাখি কোন দেশের পাখি? আর ডানা থাকে? আরে তোমার স্টুডেন্ট শিয়া মামা। ওকে পাখি ডাকার মতো কোনো বৈশিষ্ট্য পেয়েছিস এখনো? এভাবে কথা বলছো কেন? সাদ হুট করেই শক্তপোক্ত চাহনি রেখে নিলয়ের মুখোমুখি বসলো। গম্ভীর কণ্ঠে জানালো, নিলয়, সিয়ার থেকে দূরে থাকবি এবার থেকে। তোরও ভালো হবে, সিয়ার জন্য ভালো হবে। এটা কি বলছো মামা? আমার ফার্স্ট লাভ, সম্ভব নাকি দূরে থাকা? ও আচ্ছা, তাই নাকি? বাকি সবাই কি তোমার লাস্ট লাভ ছিল নাকি নিলয়? বাকি সবাই এর প্রতি আমার ফার্স্ট লাভ ফিল হয়নি, কিন্তু এইবার সত্যি একটা ফার্স্ট লাভ। আমি শুনেছি তুমি এটা প্রত্যেকবারই বলেছো এবং মেয়েগুলোর রুম অবধি নিয়ে যাওয়ার পরে ছেড়ে দিয়েছো। দেখো, সিয়া খুবই সেনসিটিভ মাইন্ডের একটা মেয়ে। তুমি যদি ভালো ছেলে হতে তাহলে ওর পাশে তোমাকে দেখে আমি অ্যাপ্রিসিয়েট করতাম। সম্ভব না দূরে থাকা, এতবার বলিস না, সম্ভবই না। সাদ এবারে নিলয়ের কলার চেপে ধরল, তাতে দাঁত চেপে তীব্র রাগ নিয়ে বলল, সম্ভব, এটাই ফার্স্ট, এটাই লাস্ট বলছি। ওর থেকে দূরে থাকবে নিলয়। তোর কথা মতো? হ্যাঁ, আমার কথা মতোই। ওই ঘটনার পরের পুরোটা সময়ই আবির গম্ভীর রূপ ধারণ করে থাকলো। ছুটির দিকে তাকালো না অবধি, বেরও হলো না বাসা থেকে, ইভেন্টে অংশগ্রহণও করলো না। ছুটি অবাক হয়ে শুধু চেয়ে চেয়ে থাকে। বহুবার চেষ্টা করেছে এই পুরুষটির মনোযোগ আকর্ষণের, মান ভাঙানোর, কিন্তু পারল না। ছুটির মন খারাপ লাগে যেন। অতঃপর রাতেও দেখা গেল আবির নিজে খেয়ে অন্য রুমটাতেই ঘুমিয়ে পড়ল। ছুটি অপেক্ষা করলো, ভাবলো আবির আসবে এই রুমে, অথচ এলো না। ছুটি বিস্ময় নিয়ে তাকিয়েই থাকে। এতটা আঘাত তো সে করতে চায়নি মানুষটাকে, কোনোভাবেই না। ছুটির কষ্ট লাগে। মান ভাঙানোর সর্বশেষ উপায় হিসেবে সে একটা লাল শাড়ি জড়ালো শরীরে। ভাবলো শাড়িতে তাকে দেখে এই পুরুষটি আর রেগে থাকবে না। তাই তো টিপ টিপ করে পা ফেলে ওই রুমের দরজাটা ঠেলে নিতেই দেখা গেল আবির শুয়ে আছে, শরীর টান টান করে, বোধহয় ঘুমিয়েও গেছে। ছুটি পায়ে গই। তারপর বিছানায় এসে ধীরে সুস্থেই গুটি গুটি হয়ে শুয়ে পড়ে আবিরকে জড়িয়ে নিয়েই। একদম বুকের মধ্যেখানে অবস্থান করলো যেন তার মাথা। তাকিয়ে থাকে আবিরের গলার বিশেষ অংশ, অ্যাডামস অ্যাপলের অংশটাই। পরক্ষণেই হাত এগিয়ে ছুঁয়ে দিল আবিরের গলা। অ্যাডামস অ্যাপল। আঙ্গুল বুলায়। আবিরের ঠোঁট তখন আপনা আপনি বাঁকা হয়ে আসে ছুটির স্পর্শ পেয়ে। তখনও তার চোখ বোঝা, এমন না যে সে ঘুমিয়ে গিয়েছিল, ঘুমানোর ভান করছিল কেবল। আবির চোখ খুলে না, আরও কিছুটা সময় অপেক্ষা করে ছুটি কি করে দেখার জন্য। ছুটি ততক্ষণে তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। প্রতিদিন যেভাবে আবির তাকে জড়িয়ে ধরে ঘুমায়, সে অবস্থানেই উল্টো দিকে ঘুরল। পিঠটা তখন আবিরের বুকে ঠেকলো, আর আবিরের হাতটা রাখলো নিজের উন্মুক্ত উদরের অংশটায়। অতপর অনেকটা সময় সে ঘুমানোর চেষ্টা করে সেভাবেই। আর অন্যদিকে আবির আড়াল হতে দেখছিল মেয়েটার কার্যকলাপ। পরনে শাড়িও জড়িয়েছে, সম্ভবত এটা তার রাগ ভাঙিয়ে তাকে ফাঁসানোর ধান্দা মেয়েটার। আবির ঠোঁটে বাঁকা হাসি ঝুলালো। ইচ্ছে হলো ছুটিকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁধে কয়েকটা চুমু বসাতে, কিন্তু সম্ভব হলো না। যার দরুন ঘুমানোর ভান করে মুখটা একটু ঘেঁষে রাখলো ছুটির ঘাড়ে। উষ্ণ পুরো ঠোঁট জোড়া একবার ছোঁয়ালো। ছুটি ভাবলো এটা ঘুমন্ত আবিরের কাজ, হয়তো খেয়াল নেই। ঘাড় কাত করে তাকিয়ে পরখ করলো। পর মুহূর্তেই কি বুঝে ফিসফিস করে ডাকে,
আবির ভাই, আবির ভাই, শুনছেন? ঘুমিয়ে গেছেন? অন্যবার ভাই ডাকলে যেমন আবির রেগে বসে, আজ তেমন কিছুই হলো না। ছুটির উপর রাগ দেখালো না, শুধু চোখ খুলে নিজের হাতটা ছুটির উধর থেকে সরিয়ে রাখলো। কিছুটা দূরত্ব রেখে দূরে সরলো। ছুটি ভেবেছিল এই লোক হয়তো ভাই বলা নিয়ে রাগ দেখাতে হলেও কথা বলবে, অথচ বলল না। তাকালো দৃষ্টি শুরু করে। ছুটি উল্টো ঘুরে তার দিক হয়ে শুধালো। আগে না আপনার জড়িয়ে না ধরলে হতো না? আজ দূরে সরে যাচ্ছেন। আমায় একটু জড়িয়ে ধরুন না আবির ভাই, ঘুম আসছে না আমার। আমার সম্ভবত আপনার অবহেলার নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসছে। আমায় একটু জড়িয়ে ধরুন আবির ভাই, অনুরোধ করছি। কি গভীর আকুতি! আবিরের ইচ্ছে হলো জড়িয়ে ধরতে, আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়ে মেয়েটাকে নিজের সাথে মিশিয়ে ফেলতে, অথচ করল না সে তা। নীরব দৃষ্টি ফেলে তাকালো কেবল। ছুটিকে এক সমুদ্র অবহেলা উপহার দিয়ে আবির অন্যদিকে মুখ করে ঘুমালো। কিন্তু বারবার এই মেয়েটাকে জড়িয়ে ধরার ইচ্ছে মানাতে না পেরে হতাশ হলো। ভাবলো ছুটি ঘুমিয়ে গেলে সে সুযোগে জড়িয়ে ধরবে, অথচ ছুটি ঘুমালো না। কেমন ফ্যাল ফ্যাল করে আবিরকে চেয়ে চেয়ে দেখছে। আবির 2-3 বার যতবারই মুখ ঘুরিয়ে ছুটি ঘুমিয়েছে কিনা তা দেখার জন্য তাকিয়েছে, ততবারই চোখে পড়েছে ছুটির সে অসহায় চাহনি। আবিরের নিজেরও বোধহয় খারাপ লাগলো নিজের ভেতরের ইচ্ছেকে আর এই মেয়ের এমন চাহনি ঠেকাতে। সে হঠাৎই উঠে দাঁড়ালো, এই রুম ছেড়ে আগের রুমে গিয়ে শুয়ে পড়লো। বিড়বিড় করে বলল, আজ তো একটা যন্ত্রণা আমার এই মেয়েটা। আমার জ্বালিয়ে পড়িয়ে ছাড়খাড় করতে আর কিছুর প্রয়োজন নেই, এই একটা মেয়ে যথেষ্ট। অন্যদিকে ছুটি ওখানে পড়ে থাকলো, অবহেলিত কোনো জড়বস্তু নেই। সে বিশ্বাস করতে পারল না যেন আবিরের এভাবে চলে যাওয়াটা। প্রত্যাখ্যান করলো তাকে এভাবে। সে বেহায়ার মতো এ ঘরে শাড়ি পরে এলো, জড়িয়ে ধরলো, তবুও মন গড়ল না। ছুটির কান্না পায় ভীষণ। উঠে গিয়ে একবারও রুমের দরজাও ঘুরে আসে সে। আবির বিছানায় শুয়ে আছে নিষ্ঠুর নিষ্ঠুর। ছুটি বার কয়েক বিড়বিড় করে ফের এখানে এসে বসে থাকলো থমথমে ভাব নিয়ে। অতঃপর যখন কেঁদে ফেলল বাচ্চা মেয়ের মতো, ঠিক তখন গাঢ় গম্ভীর স্বরে আওয়াজ আসলো, আর 2 মিনিটও যদি তোকে জেগে থাকতে দেখেছি ছুটি, সোজা বাসা থেকে বের করে রাস্তায় ফেলে আসবো। এটুকু বলে ফের পাশ শুয়ে পড়লো আবির। ছুটি তাকায়, একবার ওরুম একবার এরুম করছে কেন? চোখের কান্না আটকানোর চেষ্টা চালিয়ে বলে, আমায় এভাবে এড়িয়ে যাচ্ছেন কেন? কি কঠিন অপরাধ করেছি আমি? ফের আবার বলল সে। তখন দূরে সরিয়ে দিয়েছি বলে, ওভাবে আপনার কাছে টেনে নেয়ার মাঝে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছি বলে এমন করছেন? এটুকু বলে আবিরের বুকে ঝাঁপিয়ে পড়ল মেয়েটা। আবিরকে জড়িয়ে ধরার প্রচেষ্টা চালিয়ে কান্নারত মুখটা আবিরের বুকে লেপ্টে রেখে বলে উঠল, আপনি যা তখন চেয়েছিলেন তা আমি এখন চাইছি। শাড়ি পরেছি, কাজ ঘেঁষেছি আপনার, বুঝতে পারছেন না? কাছে টানছেন না কেন আমায়? আপনার স্পর্শ চাইছি, প্রেম চাইছি, আপনাকে চাইছি আবির ভাই। এড়িয়ে যাবেন না আমায়, আমার কষ্ট হয় আপনার এমন আচরণে। আবির সরাতে নিল ছুটিকে। ছুটি এবার ছাড়লো না, বরং আরেকটু শক্ত করে জড়িয়ে নিয়ে আবিরের জেগে থাকা অবস্থাতেই মুখ উঁচিয়ে বলে উঠল, আপনি কি কোনোভাবে আমার প্রতি আর ইন্টারেস্ট নন? অন্য কাউকে পছন্দ হয়েছে তাই এমন করছেন? আবির ভ্রু বাঁকায়। হালকা একটু রাগ দেখালেই বউয়ের প্রতি তার ইন্টারেস্ট সব হারিয়ে যাবে। এই ছুটির প্রতি সম্ভব? শান্তিতে একটু রাগও দেখাতে পারবে না সে। আবির বড্ড হতাশ। নারী মন, এই যে অল্প এতটুকুতে ছুটি এতদূর পর্যন্ত ভেবে ফেলেছে, এর দায় সে কাকে দিবে? আবির শক্তপোক্তভাবে সেভাবে থেকে গম্ভীর গলায় বলল, তোকে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে তোর বিরক্তির কারণ হতে চাইছি না, ঘুমা। ছুটি ছাড়ল না। আবিরকে খামচে ধরে রেখে মুখ ছোয়ালো আবিরের বুকে। নাক ঘষে আবিরের গলার কাছটায় আচমকা ঠোঁট ছোয়ালো সে। বলল, আমি আপনার সাথে বিরক্ত হই না। আবিরের হাসি পেল, ঠোঁট বাঁকা হতে নিল। ইচ্ছে হলো ছুটিকে জ্বালাতে, কিন্তু বর্তমান রাগ অভিমান দেখাতে গিয়ে তার পেরে উঠল না। তবুও গম্ভীর হয়ে বলল, কি হস তাহলে? ছুটি এর সঠিক উত্তরটা দিতে পারল না। সম্ভবত সে নিজেও জানে না আবিরের ছোঁয়াতে তার কি হয়ে যায়। এক মিষ্টি অনুভূতি। মুখে বলল, জানি না। ঘুমা বোকা পাখি, ছাড় আমায়। ছুটি ঘুমালো না। আগের থেকেও শক্তপোক্তভাবে জড়িয়ে আছে আবিরকে। আবির ভিতরে ভিতরে এই জড়িয়ে ধরাটাই বড্ড শান্তি অনুভব করলেও উপরে উপরে শুধালো, এভাবে আষ্টে পৃষ্ঠে আছিস কেন? বিরক্তি হচ্ছে তো আমি। দূরে সরে ঘুমা।
আচমকা শক্তপোক্ত ধমকে ছুটি ফ্যাল করে তাকিয়ে বলে। হুম। আবির উঠতে নিল, বলল। ওই রুমে যাচ্ছে, তুই এখানে ঘুমা। চুরির চোখ টলমল করে উঠে যেন এই নীরব প্রত্যাখ্যানে। কি এমন করেছে সে? আবিরের দেরি হচ্ছে দেখেই তো তখন দূরে সরাতে এমন করলো। এমন তো নয় যে সে আবিরের স্পর্শ অনুভব করছিল না, এমন তো নয় আবিরের সান্নিধ্য থেকে সে বিরক্ত হচ্ছিল। আবির তার চোখ মুখ দেখে বুঝেনি। ছুটি এক হাতে আবিরের শার্টটা আঁকড়ে ধরল। আবির উঠতে নিয়েও ঝুঁকে পড়ল ছুটির উপর। ছুটি অত সব না ভেবে বলল। এমন কেন করছেন? কি এমন করেছি আমি? ভুলে যান না তখনকার এই ছোট্ট ঘটনা। আমার কষ্ট হচ্ছে। আমি আপনাকে হার্ট করার জন্য বা ছোট করার জন্য কিছু বলিনি তখন, বিশ্বাস করুন।